স্বস্তিককে নিয়ে অগ্নিজিতের করা প্ল্যান জেনে যাচ্ছে গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে গীতা উচিত কথা শুনিয়ে দেয় আর বলে, আপনি যতই প্ল্যান করুন না কেন, আপনাকে আমি ধূপে টিকতে দেব না। আপনার সমস্ত প্ল্যান আমি সবার সামনে ফাঁস করে দেব। আপনি যে যে অন্যায় করেছেন তার প্রতিবাদ আমি করছি আর বদলাও আমি নেব। অগ্নিজিৎ মুখার্জি বলে, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমাকে এতগুলো কথা বলার কে? আর তখনই গীতা বলে, আমার সাহসের আপনি এখনো কিছুই দেখেননি। আমি অনেক কিছুই পারি করতে, সেটা এখন করব। আমার মাকে যদি আপনি অপমান করেছেন তাহলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না। এই বলেই ফোনটা কেটে দেয়। তখনই অগ্নিজিৎ মুখার্জিকে ভজন বলে, কি ব্যাপার স্যার, কি বলল গীতা? তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, গীতা আমাকে অপমান করলো তো এর ফল আমি দিয়েই ছাড়বো ওকে। ওকে এমন শাস্তি দেব ও ভাবতেও পারছে না ওর জন্য কি অপেক্ষা করে রয়েছে। জাগৃতি, তোমাকে যেমনটা বলেছিলাম মনে আছে তো? জাগৃতি তখন বলে, হ্যাঁ মনে আছে। স্বস্তিকের সামনে আমাকে অভিনয় করতে হবে, তাই তো? ঠিক আছে, আমি সমস্ত অভিনয় করব, একদম চিন্তা করবেন না। তার মধ্যেই ভজন তখন বলে, গীতা ভাবছে ও স্বস্তিককে পেয়ে গেছে, কিন্তু না, এখনও ও স্বস্তিককে পায়নি। স্বস্তিক শুধু কাব্যিয়ারই হবে, অন্য কারোর হতে পারে না। তখন অগ্নিজিৎ মুখার্জি ভেতরে চলে গেলে জাগৃতি বলে, আমার হাজব্যান্ডকেও চ্যালেঞ্জ করেছে তো, ওকে আমি এত সহজে ছেড়ে দেব না। আমি আমার হাজব্যান্ডকে ঠিক জেতাবই। তার জন্য আমাকে যা যা লড়াই করতে হবে আমি সবটাই করতে রাজি আছি। এর মধ্যেই কথা বলতে থাকে গনসা উকিল গীতার সাথে আর বলে, কিরে মা, কি ভাবছিস বলতো? আমার কিন্তু মনে হচ্ছে বেশ একটা বড়সড় ঝড় উঠতে চলেছে। গীতা তখন বলে, সেটা তো আমিও বুঝতে পারছি বাবা, সেই ঝড় কি করে থামাতে হয় সেটা এই অ্যাডভোকেট গাঙ্গুলি সব থেকে ভালো জানে। গনসা উকিল বলে, আমি সবসময় চেয়ে এসেছি তোর জয় হোক, আর আজও সেটাই চাইবো। তুই জয়ী হয়ে ফের মা, তুই জয়ী হয়ে ফের। তোর জেতাটা দরকার। যারা যারা তোকে অপমান করেছে, তোর সাথে অন্যায় করেছে, সবাই যেন শাস্তি পায়। এর মধ্যেই স্বস্তিকের সাথে কথা বলতে থাকে জাগৃতি আর বলে, স্বস্তিক তুই কেমন আছিস বাবা? স্বস্তিক তখন বলে, মা আমি আগের থেকে এখন অনেকটাই ভালো আছি। জানো তো, গীতা আমার কাছে এসে যেভাবে আমাকে ট্রিটমেন্ট করেছে, মানে আমার সুস্থতা কামনা করেছে, আমাকে হাঁটানো শিখিয়েছে, তারপরে আমি খারাপ থাকতে পারি? আমি এখন খুব ভালো আছি আর আমার শরীরও অনেক ভালো আছে। আমি এখান থেকে কবে যে বেরোবো সেটাই ভাবছি। অগ্নিজিৎ মুখার্জি বলে, খুব তাড়াতাড়ি আমি তোমাকে এখান থেকে বার করব। তুমি চিন্তা করো না, তুমি এখান থেকে বের হবেই। আমি বলছি সব ঠিক হয়ে যাবে। আর তার মধ্যেই জাগৃতি তখন বলে, চিন্তা করিস না, তোর বাবা তো ঠিক করেছে তোর সাথে গীতার বিয়ে ধুমধাম করে দেবে। কত আয়োজন হবে বলতো, হই হুল্লোড় হবে, মজা হবে। হ্যাঁ, তোর বাবা বলেছে আমাকে। স্বস্তিক তখন বলে, সত্যি বাবা, তুমি তুমি এই ব্যবস্থা করেছো? আমি সত্যি গীতাকে খুব ভালোবাসি। গীতা ছাড়া আমার জীবনে আর অন্য কিছু হতে পারে না। গীতাই আমার জীবনের সব। আমি কাব্যাকে কোনোদিনও নিজের স্ত্রীর সম্মানটুকু দিতে পারবো না। তুমি এই যে সবটা বুঝতে পেরেছো, আমার সাথে রয়েছো, আমার যে কি ভালো লাগছে। আই লাভ ইউ বাবা। এই বলেই বাবাকে জড়িয়ে ধরে, কিন্তু বুঝতে পারে অগ্নিজিৎ মুখার্জি সে তার ছেলেকে ঠকাচ্ছে। মনে মনে বলে, আমায় ক্ষমা করে দিস স্বস্তিক। ছোটবেলা থেকে তুই যা যা চেয়েছিস আমি তোকে সবটাই দিয়েছি। আমি তোকে সবটাও দিতে চেয়েছিলাম, কিন্তু গীতার মতন মেয়েকে আমি তোর জীবনসঙ্গী কিছুতেই করতে পারবো না। তাই আমি খুব ভালো মতন জানি যে তোর সাথে আমি কাব্যার বিয়েটাই দেব। তার জন্য আমাকে যতটা স্ট্রাগল করতে হয় হোক না কেন। জাগৃতি তখন বলে, আমি কিন্তু তোমাদের কথা মতোই কাজ করেছি। আমি কিন্তু স্বস্তিককে সবটাই বলেছি, তুমি বুঝতে পারছো তো? এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ সবটাই খুব ভালো মতন বুঝতে পারছি। এর মধ্যে জাগৃতি যাওয়ার সময় আরেকবার জিজ্ঞেস করে নেয়, হ্যাঁ রে স্বস্তিক, এখানে গীতা কখন আসে? তখনই স্বস্তিক বলে, গীতা সে তো একবার সকালে এসেছিল, এখন আর হয়তো আসবে না। কেন মা? জাগৃতি তখন বলে, না না, এমনি জিজ্ঞেস করলাম আর কি। এর মধ্যে জাগৃতি খুব কান্নাকাটি করতে থাকে। স্বস্তিককে মিথ্যে বলে তার একদমই ভালো লাগছে না। আর অন্যদিকে দেখা যায় যে এই দোয়েল আর ক্ষিতীশবাবু দুজন মিলে ভাবতে থাকে গীতাকে কি করে শেষ করা যায়। দোয়েল তখন ক্ষিতীশকে বলে, তুমি একটু বেশি রিস্ক নিয়ে নিচ্ছ না? আমার কিন্তু সত্যি খুব ভয় লাগছে। তখনই ক্ষিতীশ বলে, কি করব বলো? দুটো কেসেই অগ্নিজিৎ মুখার্জিকে হারিয়ে দিয়েছে ওই গীতা। পরের কেসটা তো আমারই, আর আমাকে যদি হারিয়ে দেয় আমি সেটা কোনোভাবেই মেনে নিতে পারবো না। তাই যা করবার আমাকেই করতে হবে। আমি ওই গীতাকে কোর্ট পর্যন্ত পৌঁছতেই দেব না, আর আমি ওকে শেষ করে দেব। দোয়েল তখন বলে, কি বলছোটা কি? তারপর যদি তুমি ধরা পড়ে যাও তখন কি হবে? তখন ক্ষিতীশ বলে, তখন কি হবে সেটা তখনই দেখা যাবে। এখন আমি এসব নিয়ে ভাবতেও চাই না।
যা হবে ভালোই হবে, বুঝতে পারলে? এর মধ্যেই ক্ষিতীশ প্রচণ্ড রেগে গিয়ে গুন্ডাদের ফোন করে বলে দেয় কি করতে হবে। এর মধ্যেই গীতা যখন কোর্টে যাচ্ছিল তখনই গুন্ডাগুলো গীতাকে ঘিরে ধরে আর গীতার সাথে তাদের প্রচণ্ড হাতাহাতি হতে থাকে। গীতা তো বেধড়ক মার মারতে থাকে গুন্ডাগুলোকে আর বলে, বল কে পাঠিয়েছে এখানে, কে পাঠিয়েছে? আর তখনই বলে উকিলবাবু, মানে অগ্নিজিৎ মুখার্জি। কিন্তু গীতার একটু সন্দেহ হয়। এর মধ্যেই গুন্ডাগুলো ক্ষিতীশবাবুকে ফোন করে বলে, কাজ হয়ে গেছে স্যার, আমরা ওই মেয়েটাকে বলে দিয়েছি যে উকিলবাবু মানে স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি আমাদেরকে এই কাজটা করতে বলেছিল। ক্ষিতীশবাবু বলে, বাহ, ভেরি গুড, তোরা যেই কাজটা করেছিস সেটা দারুণ হয়েছে, কোনো তুলনা হবে না। এর মধ্যেই দোয়েল বলে, কি হলো? ক্ষিতীশবাবু বলে, কাজ হয়ে গেছে, এবার বাকিটা আমাকে দেখতে হবে। অন্যদিকে দেখা যায় গিনি বাড়িতে চলে এসেছে আর এসেই গনসা উকিলকে বিয়ের কার্ডটা ধরিয়ে দেয়। গনসা উকিল বলে, এটা কি হবে এটা দিয়ে? আর তখনই গিনি বলে, খুলেই দেখো এটা কি। এটা হলো গীতা আর স্বস্তিকের বিয়ের কার্ড, যেটা দেখার পর চমকে যায় স্বপ্না দেবী আর বলে, অগ্নিজিৎ মুখার্জি স্বয়ং মেনে নিয়েছে আমার ছোট মেয়েকে। গিনি তখন বলে, মেনে নেবে না কেন মা? গিনি খুব ভালো মতনই বুঝতে পারে যে অগ্নিজিৎ মুখার্জি এই গীতাকে মেনে নিয়েছে, কিন্তু গীতাকে তো আদতেও মেনে নেয়নি অগ্নিজিৎ মুখার্জি, বিয়ের কার্ডও চেপে ফেলেছে। তারপরেই গনসা উকিল বলে, এত তাড়াতাড়ি সব কিছু মেনে নিল, কেমন যেন একটু ধোঁয়াশা টাইপের লাগছে, আমার একটু যথেষ্ট ডাউটই হচ্ছে। গিনি তখন বলে, শোনো বাবা, ডাউট করে লাভ নেই, যা হবার তা হয়ে গেছে। গীতা আর স্বস্তিকের বিয়েতে কিন্তু তোমাদেরকে আসতেই হবে। একটা কথা কিন্তু ভুললে চলবে না, সেদিনকার শহরের নামি দামি মানুষেরা আমাদের বাড়িতে উপস্থিত হবে, তাই তোমরা একটু ভালো করে সেজে টেজে যেও। আর মা, তোমার যত গয়না আছে, শাড়ি আছে, তুমি সেগুলো বার করবে, আমিও কিছু গয়না তোমাকে পাঠিয়ে দেবো, সেগুলো দিয়ে খুব সুন্দর করে সেজে তুমি যাবে। আর বাবা, তোমার জন্য কিন্তু আমি কোট পাঠাবো না, কোনো বারণ আমি শুনবো না, তোমাকে ওই কোট শার্ট পরেই তারপরে তোমাকে যেতে হবে। কত আনন্দ হবে বলো তো, তোমাদের ছোট মেয়ের বিয়ে বলে কথা, আমার কিন্তু বেশ লাগছে এখনই। কিন্তু গনসা উকিল বলে, তুই সত্যিই জানিস অগ্নিজিৎ মুখার্জি স্বস্তিকের সাথে গীতার বিয়ের ব্যবস্থা করেছে? তখনই গিনি বলে, হ্যাঁ, গীতা তো সেটাই চেয়েছিল, কেন বলো তো, তোমাদের কি এখনো সন্দেহ হচ্ছে নাকি? স্বপ্না দেবী বলে, এত সহজে সব কিছু হচ্ছে তো, মেনে নিতে কোথাও যেন একটা প্রবলেম হচ্ছে। আসলে উনি তো গীতাকে মেনে নিতেই চাইছিল না। গিনি বলে, তাতে কি হয়েছে, ওনার ছেলের ভালোর জন্য উনি এটা করতে রাজি হয়ে গেছে। এর মধ্যেই বড়বাবুর সাথে গিয়ে কথা বলে গীতা আর বলে, গুন্ডাগুলোকে যখন জিজ্ঞেস করলাম, বলল অগ্নিজিৎ মুখার্জি নাকি ওদেরকে পাঠিয়েছিল আমায় মারার জন্য। পুরো ব্যাপারটা আমার কাছে একটু অন্য রকমের লাগছে। অগ্নিজিৎ মুখার্জি এতটা বোকামি করবে না, উনি খুব ভালো মতন জানে যে উনি যদি একবার সবার সামনে চলে আসে তাহলে উনি ফেঁসে যাবে। আর অগ্নিজিৎ মুখার্জি সব জেনে শুনে এই কাজটা করবে না, আমার তো কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না, ডাউট তো একটা থেকেই যাচ্ছে। আর তখনই বড়বাবু বলে, ঠিক আছে অগ্নিকন্যা, আপনি তো সবটা বলে গেলেন, আমি ইনভেস্টিগেশন করছি কেসটা।